আজ আমার বয়স ২৭ বছর। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড়, না গুণের হিসেবে। তবু এর একটু বিশেষ মূল্য আছে। এ হলো সেই ফুলের মতো যার বুকের ওপরে ভ্রমর এসে বসেছিল, আর সেই পদক্ষেপের ইতিহাস তার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরে উঠেছে। কলেজের সব পরীক্ষাগুলো পাশ করা আমার হয়ে গেছে। ছোটবেলায় আমার সুন্দর চেহারা নিয়ে পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল আর মাকাল ফলের সঙ্গে তুলনা করে বিদ্রূপ করবার সুযোগ পেয়েছিলেন। তাতে তখন বড় লজ্জা পেতাম, কিন্তু বড় হয়ে মনে হয়েছে যদি জন্মান্তর বলে কিছু থাকে, তবে আমার মুখে সুরূপ আর পণ্ডিত মশাইদের মুখে বিদ্রূপ আবার যেন এমনি করেই প্রকাশ পায়। আমার বাবা এককালে গরিব ছিলেন, ওকালতি করে প্রচুর টাকা রোজগার করেছেন, ভোগ করবার সময় পাননি। মৃত্যুতে তিনি যে হাঁপ ছাড়লেন, সেই তাঁর প্রথম অবকাশ। আমার তখন বয়স অল্প, মায়ের হাতেই মানুষ। মা গরিবের ঘরের মেয়ে, তাই আমরা যে বড় লোক এ কথা তিনিও ভোলেন না, আমাকেও ভুলতে দেন না। ছোটবেলায় আমি কোলেপিঠেই মানুষ, বোধহয় সেই জন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়সই হল না। আজও আমাকে দেখলে মনে হবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। আমার আসল অভিভাবক আমার মামা। তিনি আমার চেয়ে বড় জোর বছর ৬ বড়, কিন্তু ফল্গুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষে নিয়েছেন। তাকে না খুঁড়ে এখানকার এক গণ্ডুষ রসও পাওয়ার জো নেই। তাই কোনো কিছুর জন্যই আমাকে কিছু ভাবতে হয় না। মেয়ের বাবা মাত্রই স্বীকার করবেন আমি সৎপাত্র। তামাক পর্যন্ত খাই না। আমি নিতান্ত ভালো মানুষ। অনেক বড় ঘর থেকে আমার সম্বন্ধ এসেছিল, কিন্তু আমার মামা, যিনি পৃথিবীতে আমার ভাগ্যদেবতার প্রধান এজেন্ট, বিয়ে সম্বন্ধে তাঁর একটা বিশেষ মত ছিল। বড় লোকের মেয়ে তাঁর পছন্দ নয়। আমাদের ঘরে যে মেয়ে আসবে সে মাথা হেঁট করে আসবে, এই তিনি চান। অথচ টাকার প্রতি আসক্তি তাঁর অস্থি মজ্জায় জড়িয়ে। তিনি এমন বেয়াই চান যার টাকা নেই, অথচ যে টাকা দিতে কসুর করবে না। যাকে শোষণ করা যাবে, অথচ বাড়িতে আসলে গুড়গুড়ির বদলে বাঁধা হুকোয় তামাক দিলে যার নালিশ খাটবে না। আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে। সে একবার ছুটিতে কলকাতা এসে আমার মন উতলা করে দিল। তখন কিছুদিন আগেই এমএ পাশ করেছি। সামনে ছুটি ধুধু করছে। পরীক্ষা নেই, উমেদারি নেই, চাকরি নেই, নিজের বিষয় সম্পত্তি দেখবার চিন্তাও নেই, শিক্ষাও নেই, ইচ্ছাও নেই। থাকবার মধ্যে ভিতরে আছেন মা আর বাইরে মামা। এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারী রূপের মরীচিকা দেখছিল। এবারের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অপরিচিতা। গল্প পাঠে ও শ্যাকরার চরিত্রে অনুজয় চট্টোপাধ্যায়। গল্পের অডিও রূপান্তর ও সমগ্র পরিচালনায় সৌভিক সাহা। শুরু হচ্ছে অপরিচিতা। এমন সময় হরিশ এসে বলল, ভাই, মেয়ে যদি বলো, একটি খাসা মেয়ে আছে। আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নতুন পাতার মতো কাঁপতে কাঁপতে আলো ছায়া বুনতে লাগল। হরিশ মানুষটা রসিক। রস দিয়ে বর্ণনা করবার শক্তি তার ছিল, আর আমার মন ছিল তৃষ্ণার্ত। আমি হরিশকে বললাম, কথাটা মামার কাছে একবার পেড়ে দেখো। হরিশ আসর জমাতে অদ্বিতীয়। মামাও তাকে পেলে ছাড়তে চান না। কথাটা তাঁর বৈঠকে উঠল। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাঁর কাছে দরকারি। বাপের অবস্থা তিনি যেমনটি চান ঠিক তেমন। এককালে এদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল, এখন শূন্য বললেই হয়। তলায় সামান্য কিছু বাকি আছে।
দেশে বংশমর্যাদা রেখে চলা সহজ নয় বলে ইনি পশ্চিমে গিয়ে বাস করছেন। একটি মেয়ে ছাড়া তাঁর আর কেউ নেই। সুতরাং তারই জন্য লক্ষ্মীর ঘট একেবারে উপুড় করে দিতে দ্বিধা হবে না। মামার মন নরম হল। বিয়ের ভূমিকা পর্বটাও নির্বিঘ্নে হয়ে গেল। আমার ইচ্ছে ছিল নিজের চোখে মেয়ে দেখে আসব। সাহস করে বলে উঠতে পারলাম না। মেয়েকে আশীর্বাদ করবার জন্য পাঠানো হলো বিনু দাদাকে। বিনু দাদা আমার পিস্তুত ভাই। তার রুচি আর দক্ষতার ওপরে আমি 16 আনা নির্ভর করতে পারি। বিনুদা ফিরে এসে বললেন, মন্দ নয় হে, খাঁটি সোনা বটে। বিনু দাদার ভাষাটা খুব আঁটোসাঁটো। যেখানে আমরা বলি চমৎকার, সেখানে তিনি বলেন চলনসই। অতএব বুঝলাম আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই। বলা বাহুল্য, বিয়ে উপলক্ষে মেয়ে পক্ষকেই কলকাতায় আসতে হল। মেয়ের বাবা শম্ভুনাথ বাবু যে হরিশকে কত বিশ্বাস করেন তার প্রমাণ এই যে বিয়ের 3 দিন আগে তিনি আমাকে প্রথম দেখেন আর আশীর্বাদ করে যান। তার বয়স 40-এর কিছু এপারে বা ওপারে, চুল কাঁচা, গোঁফে পাক ধরতে আরম্ভ করেছে মাত্র। বেশ সুপুরুষ। আশা করি আমাকে দেখে তিনি খুশি হয়েছিলেন। বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ। যে দুটি একটি কথা বলেন তাতে যেন পুরো জোর দিয়ে বলেন না। মামার মুখ তখন অনর্গল ছুটছিল। ধনে মানে আমাদের স্থান যে শহরের কারো চেয়ে কম নয়, সেইটাকেই তিনি নানাভাবে প্রচার করছিলেন। শম্ভুনাথ বাবু যখন উঠলেন তখন মামা সংক্ষেপে বাড়ির ওপরতলা থেকেই তাকে বিদায় করলেন। গাড়িতে তুলে দিতে গেলেন না। পণ সম্বন্ধে দুপক্ষে পাকা কথা হয়ে গিয়েছিল। মামা নিজেকে অসামান্য চতুর বলেই মনে করেন। কথাবার্তায় কোথাও তিনি ফাঁক রাখেননি। টাকার অঙ্ক তো ঠিক ছিলই, তার ওপরে গয়না কত ভরির আর সোনা কত দরের হবে সেও একেবারে বাঁধাবাঁধি হয়ে গিয়েছিল। আমি নিজে এসব কথার মধ্যে ছিলাম না। যাই হোক, গায়ে হলুদ অসম্ভব রকমের ধুম করে হয়ে গেল। ব্যান্ড, বাঁশি, শখের কনসার্ট, যেখানে যত রকম জোর শব্দ আছে সমস্ত একসঙ্গে মিশিয়ে বর্বর কোলাহলের মত্ত হস্তি নিয়ে সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করে আমি তো বিয়ে বাড়িতে গিয়ে উঠলাম। আংটি, হার, জরি, জহরতে আমার শরীর যেন গয়নার দোকানে নিলামে চড়েছে বলে মনে হলো। মামা বিয়ে বাড়িতে ঢুকে খুশি হলেন না। একে তো উঠোনটাতে সমস্ত বরযাত্রীদের জায়গা হওয়াই শক্ত, তারপরে আয়োজন নিতান্ত মাঝারি রকমের। শম্ভুনাথ বাবুর ব্যবহারটাও নেহাত ঠান্ডা। তার বিনয়টা যথেষ্ট নয়, মুখে তো কথাই নেই। আমি সভায় বসবার কিছুক্ষণ পরেই মামা শম্ভুনাথ বাবুকে পাশের ঘরে ডেকে নিয়ে গেলেন। একটু পরেই শম্ভুনাথ বাবু ফিরে এসে আমাকে বললেন, বাবাজি, একবার এইদিকে আসতে হচ্ছে। ব্যাপার হলো, মামার ভয় তাঁর বিয়াই তাকে গয়নায় ফাঁকি দিতে পারেন। বিয়ে হয়ে গেলে সে ফাঁকির আর প্রতিকার হবে না। মামা ঠিক করেছিলেন দেওয়াথোয়া সম্বন্ধে এ লোকের শুধু মুখের কথার উপর ভরসা করা চলবে না। সেই জন্য বাড়ির শ্যাকরাকে শুদ্ধ সঙ্গে এনেছিলেন। পাশের ঘরে গিয়ে দেখলাম মামা এক তক্তপোষে, আর শ্যাকরা তার দাড়িপাল্লা কোষ্ঠী পাথর নিয়ে মেঝে বসে আছে। তোমার মামা বলছেন বিয়ের কাজ শুরু হওয়ার আগেই তিনি কনের সমস্ত গয়না যাচাই করে দেখবেন। এতে তুমি কি বলো? আমি মাথা হেঁট করে চুপ করে রইলাম। ও আবার কি বলবে? আমি যা বলবো তাই হবে। কি বাবাজি, তাই তবে ঠিক? উনি যা বলবেন তাই হবে? এ সম্বন্ধে তোমার কিছুই বলার নেই? আমি একটু ঘাড় নেড়ে ইঙ্গিত করলাম, বোঝাতে চাইলাম এসব কথায় আমার সম্পূর্ণ অনধিকার। আচ্ছা, তবে বসো। মেয়ের গা থেকে সমস্ত গয়না খুলে আনছি।
অনুপম এখানে কি করবে? ও বরং সভায় গিয়ে বসুক। না, সভায় নয়, এখানেই বসতে হবে। কিছুক্ষণ পরে তিনি একটা গামছায় বাঁধা গয়না এনে তক্তপোষের ওপর মেলে ধরলেন। সবই তার পূর্বপুরুষদের আমলের গয়না, যেমন মোটা তেমনি ভারী। শ্যাকরা গয়না হাতে তুলে নিয়ে বলল, এ আর দেখব কি বাবু, এতে কোনো খাদ নেই। এমন সোনা এখনকার দিনে ব্যবহারই হয় না। সে মোটা একখানা মকরমুখ বালায় একটু চাপ দিয়ে দেখালো, সেটা বেঁকে যায়। মামা তখনই তার নোট বইতে গয়নাগুলোর ফর্দ টুকে নিলেন, পাছে যা দেখানো হলো তার কোনোটা কম পড়ে। হিসেব করে দেখলেন, গয়না যে পরিমাণ দেবার কথা, এগুলো সংখ্যায়, দামে আর ভারে তার চেয়ে অনেক বেশি। গয়নাগুলোর মধ্যে একজোড়া ইয়ারিং ছিল। শম্ভুনাথবাবু সেই দুটো শ্যাকরার হাতে দিয়ে বললেন, এইটা একবার পরখ করে দেখো দেখি। এটা বিলিতি মাল, এতে সোনার ভাগ খুবই অল্প আছে বাবু। শম্ভুবাবু ইয়ারিং দুটো মামার হাতে দিয়ে দিলেন। এটা বরং আপনারাই রেখে দিন। মামা সেটা হাতে নিয়ে দেখলেন, এই ইয়ারিং দিয়েই তাঁরা মেয়েকে আশীর্বাদ করেছিলেন। মামার মুখ লাল হয়ে উঠল। দরিদ্র তাকে ঠকাতে চাইবে, কিন্তু তিনি ঠকবেন না, এর আহ্লাদ থেকে বঞ্চিত তো হলেনই, কিন্তু উপরি পাওনাও জুটল। অনুপম, যাও, তুমি সভায় গিয়ে বসো গে। ওকে। না, এখন সভায় বসতে হবে না, চলুন আগে আপনাদের খাইয়ে দিই। সে আবার কি কথা? লগ্ন তো। না না না, সেজন্য আপনাকে কিছু ভাবতে হবে না, এখন উঠুন। লোকটি নেহাত ভালো মানুষ ধরনের, কিন্তু ভেতরে একটা জোর আছে। মামাকে উঠতে হলো। বরযাত্রীদেরও খাওয়া হয়ে গেল। আয়োজনে আড়ম্বর ছিল না, কিন্তু রান্না ভালো আর সমস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলে সকলেরই তৃপ্তি হল। বরযাত্রীদের খাওয়া শেষ হলে শম্ভুনাথবাবু আমাকে খেতে বললেন। মামা আপত্তি করে উঠলেন, সে কি কথা? বিয়ের আগে বর খেয়ে নেবে, তা কেমন করে হয়? এ সম্বন্ধে মামার কথা সম্পূর্ণ উপেক্ষা করে তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তুমি কি বলো, বসে যেতে দোষ কিছু আছে নাকি? মামার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব। আমি বসতে পারলাম না। তখন শম্ভুনাথবাবু মামাকে বললেন, আপনাদের অনেক কষ্ট দিয়েছি। আমরা তো বড় লোক নই, আপনাদের যোগ্য আয়োজন করতে পারিনি, ক্ষমা করবেন। রাত হয়ে গেছে, আর আপনাদের কষ্ট বাড়াতে ইচ্ছে নেই। এখন তবে তা সবাই চলুন, আমরা তো প্রস্তুত হয়েই আছি। তবে আপনাদের গাড়ি বলে দিই। সে কি ঠাট্টা করছেন নাকি? ঠাট্টা তো আপনিই করেছেন, তাই না? দেখুন, ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করার ইচ্ছে আমার নেই। মামা দুচোখ এত বড় করে মেলে অবাক হয়ে রইলেন। আমার মেয়ের গয়না আমি চুরি করব, এই কথা যারা মনে করে তাদের হাতে আমি মেয়ে দিতে পারবো না। আমাকে একটাও কথা বলার তিনি প্রয়োজন বোধ করলেন না, কারণ প্রমাণ হয়ে গেছে আমি কেউ নই। তারপরে যা হলো তার বলার ইচ্ছে নেই। ঝাড়লণ্ঠন ভেঙে চুরে জিনিসপত্র লণ্ডভণ্ড করে বরযাত্রীর দল দক্ষ যজ্ঞের পালা সেরে বেরিয়ে গেল। বাড়ি ফিরবার সময় ব্যান্ড আর কনসার্ট একসঙ্গে বাজল না। অভ্রের ঝাড়গুলো আকাশের তারার উপর তাদের কর্তব্যের বরাত দিয়ে কোথায় যে মহানির্বাণ লাভ করল তার খোঁজ পাওয়া গেল না। বাড়ির সকলে তো রেগে আগুন। মেয়ের বাবার এত গুমর, কলিকা লেখি বলে। সবাই বলল, দেখি মেয়ের বিয়ে দেয় কেমন করে। কিন্তু মেয়ের বিয়ে হবে না এ ভয়ই যার মনে নেই, তার শাস্তির কি উপায়? মামা অত্যন্ত চেঁচামেচি করে বেড়াতে লাগলেন। আমিও দেখব, একেবারে মানহানির মামলা করে ছাড়ব। হিতৈষীরা বুঝিয়ে দিল, তাহলে তামাশার যেটুকু বাকি আছে
তা পুরো হবে। আমিও খুব রেগে গিয়েছিলাম। কোনো গতিকে শম্ভুনাথবাবু বিষম জব্দ হয়ে আমাদের পায়ে ধরে এসে পড়েন। গোঁফের রেখায় তা দিতে দিতে এইটি কেবল কামনা করতে লাগলাম। কিন্তু এই আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি আরও একটা স্রোত মনের ভেতর বয়ে চলেছিল। সমস্ত মন যে সেই অপরিচিতার দিকে ছুটে গিয়েছিল, এখনো তাকে কিছুতেই টেনে ফেরাতে পারি না। কপালে তার চন্দন আঁকা, গায়ে লাল শাড়ি, মুখে তার লজ্জার রক্তিমা। হৃদয়ের ভেতরে যে কি, তা কেমন করে বলবো? আমার কল্পলক্ষীর কল্পলতা বসন্তের সমস্ত ফুলের ভার আমাকে নিবেদন করে দেবার জন্য নত হয়ে পড়েছিল। হাওয়া আসে, গন্ধ পাই, শব্দ শুনি, কেবল আর একটি মাত্র পা ফেলার অপেক্ষা। এমন সময়ে সেই এক পদক্ষেপের দূরত্বটুকু এক মুহূর্তে অসীম হয়ে উঠল। হরিশের কাছে শুনেছি মেয়েটিকে আমার ছবি দেখানো হয়েছিল। পছন্দ করেছে বই কি, না করবার তো কোনো কারণ নেই। আমার মন বলে সে ছবি তার কোনো একটি বাক্সে লুকোনো আছে। একলা ঘরে দরজা বন্ধ করে এক একদিন দুপুর বেলায় সে কি সেটা খুলে দেখে না? যখন ঝুঁকে পড়ে দেখে, তখন ছবিটির উপরে কি তার মুখের দুধার দিয়ে এলো চুল এসে পড়ে না? হঠাৎ বাইরে কোনো পায়ের শব্দ পেলে সে কি তাড়াতাড়ি তার সুগন্ধ আঁচলের মধ্যে ছবিটা লুকিয়ে ফেলে না? দেখতে দেখতে একটা বছর কেটে গেল। মামা লজ্জায় বিয়ের কথা তুলতেই পারেন না। মায়ের ইচ্ছে ছিল আমার অপমানের কথা সমাজের লোক যখন ভুলে যাবে তখন বিয়ের চেষ্টা করবেন। এদিকে আমি শুনলাম সে মেয়ের নাকি ভালো পাত্র জুটেছিল, কিন্তু সে পণ করেছে বিয়ে করবে না। শুনে আমার মন পুলকের আবেশে ভরে গেল। আমি কল্পনায় দেখতে লাগলাম সে ভালো করে খায় না, চুল বাঁধতে ভুলে যায়। তারপরে আমার কথাটি ফুরল। মাকে নিয়ে তীর্থে যাচ্ছিলাম। রেলগাড়িতে ঘুমিয়ে পড়েছি। ঝাঁকুনি খেতে খেতে মাথার মধ্যে নানা রকম এলোমেলো স্বপ্নের ঝুমঝুমি বাজছিল। কোন একটা স্টেশনে হঠাৎ জেগে উঠলাম, যেন আলো অন্ধকারে মেশানো একটা স্বপ্নের মতো। গাড়ির মধ্যে মা ঘুমোচ্ছেন। আলোর নিচে সবুজ পর্দা টানা। তোরঙ্গ, বাক্স, জিনিসপত্র কে কার ঘাড়ে এলোমেলো হয়ে রয়েছে, যেন স্বপ্নলোকের আসবাব। সন্ধ্যাবেলার মিটমিটে আলোতে থাকা আর না থাকার মাঝখানে কেমন একরকম হয়ে পড়ে আছে। এমন সময়ে সেই অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাত্রে কি বলে উঠল, শিগগির চলে আয়, এই গাড়িতে জায়গা আছে, আয় আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। মনে হলো যেন গান শুনলাম। বাঙালি মেয়ের গলায় বাংলা কথা যে কি মধুর, তা এমনি করে অসময়ে অজায়গায় আচমকা শুনলে বুঝতে পারা যায়। কিন্তু এই কণ্ঠস্বর শুধুমাত্র মেয়ের গলা বলে একটা শ্রেণীভুক্ত করে দেওয়া চলে না। এ কেবল একটা মানুষের কণ্ঠস্বর। শুনলেই মন বলে ওঠে, এমন তো আর শুনিনি। আমি তাড়াতাড়ি গাড়ির জানলা খুলে বাইরে মুখ বাড়িয়ে দিলাম। কিছুই দেখলাম না। প্ল্যাটফর্মের অন্ধকারে দাঁড়িয়ে গার্ড তার এক চক্ষু লণ্ঠন নেড়ে দিল, গাড়ি ছেড়ে দিল। আমি জানলার কাছে বসে রইলাম। আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না, কিন্তু হৃদয়ের মধ্যে আমি একটি হৃদয়ের রূপ দেখতে লাগলাম। সে যেন এই তারা ভরা রাত্রির মতো আবৃত করে ধরে
কিন্তু তাকে ধরতে পারা যায় না। গাড়ি লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চলল। আমি মনের মধ্যে গান শুনতে শুনতে চললাম। তার একটি মাত্র ধোঁয়া, গাড়িতে জায়গা আছে। আছে কি জায়গা? আছে কি জায়গা? যে পাওয়া যায় না। তাড়াতাড়ি আসতে ডেকেছ, তাড়াতাড়ি এসেছি, এক নিমেষও দেরি করিনি। রাতে ভালো করে ঘুম হলো না। প্রায় প্রতি স্টেশনে একবার করে মুখ বাড়িয়ে দেখতে লাগলাম। ভয় হতে লাগলো, যাকে দেখা হলো না সে পাছে রাতে নেমে যায়। পরদিন সকালে একটা বড় স্টেশনে গাড়ি বদলাতে হবে। আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট। আশা ছিল ভিড় হবে না। নেমে দেখি প্ল্যাটফর্মে সাহেবদের আরদালির দল জিনিসপত্র নিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছে। কোন এক ফৌজের বড় জেনারেল সাহেব বেড়াতে বেরিয়েছেন। 2-3 মিনিট পরেই গাড়ি এলো। বুঝলাম ফার্স্ট ক্লাসের আশা ছাড়তে হবে। সব গাড়িতেই ভিড়। উঁকি মেরে বেড়াতে লাগলাম। এমন সময় সেকেন্ড ক্লাসের গাড়ি থেকে একটি মেয়ে আমার মাকে লক্ষ্য করে বললে, আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে, আসুন। আমি তো চমকে উঠলাম। কি সেই আশ্চর্য মধুর কণ্ঠ আর সেই গানেরই ধোঁয়া। জায়গা আছে। এক মুহূর্ত দেরি না করে মাকে নিয়ে তক্ষুনি গাড়িতে উঠে পড়লাম। জিনিসপত্র তুলবার সময় প্রায় ছিল না। আমার মতো অক্ষম তো দুনিয়ায় নেই। সেই মেয়েটি কুলিদের হাত থেকে তাড়াতাড়ি চলন্ত গাড়িতে আমাদের বিছানাপত্র টেনে নিল। দিন, আমাকে দিন। আমার একটা দামি ক্যামেরা স্টেশনেই পড়ে রইল, গ্রাহ্যই করলাম না। তারপরে কি বলবো জানি না। এবার সেই সুরটাকে চোখে দেখলাম। তখনও তাকে সুর বলেই মনে হলো। মায়ের মুখের দিকে চাইলাম, তার চোখে পলক পড়ছে না। নবযৌবন এই মেয়েটির দেহে মনে কোথাও যেন এতটুকু ভার চাপিয়ে দেয়নি। এর গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সূচিতা অপূর্ব। কোনো জায়গায় কিছুমাত্র জড়তা নেই। বিস্তারিত করে বলা আমার পক্ষে অসম্ভব। এমনকি সে যে কি রঙের কাপড় কেমন করে পরেছিল তাও ঠিক করে বলতে পারবো না। তবে তার বেশভূষায় এমন কিছুই ছিল না যা তাকে ছাড়িয়ে আলাদা করে চোখে পড়তে পারে। সে নিজের চারদিকের আর সকলের চেয়ে বেশি। সঙ্গে 2-3টি ছোট ছোট মেয়ে ছিল। তাদের নিয়ে তার হাসি আর কথার অন্ত ছিল না। আমি হাতে একখানা বই নিয়ে সেদিকে কান পেতে রেখেছিলাম। যেটুকু কানে আসছিল সে সমস্তই ছেলে মানুষদের সঙ্গে ছেলে মানুষই কথা। ছোটদের সঙ্গে সে অনায়াসে ছোট হয়ে গিয়েছিল। সঙ্গে কতগুলো ছবিওয়ালা গল্পের বই। তারই কোনো একটা গল্প শোনাবার জন্য মেয়েরা তাকে ধরে পড়ল। মেয়েদের কেন যে এত আগ্রহ তা বুঝলাম গল্প শুরু হবার পর। সেই সুধা কণ্ঠের সোনার কাঠিতে সমস্ত কথা শোনা হয়ে ওঠে। মেয়েটির সমস্ত শরীর মন একেবারে প্রাণে ভরা। তার সমস্ত চলায় বলায় স্পর্শে প্রাণ ঠিকরে ওঠে। তাই মেয়েরা যখন তার মুখে গল্প শোনে তখন গল্প নয়, তাকেই শোনে। তার হৃদয়ের উপর প্রাণের ঝর্ণা ঝরে পড়ে। তার সেই উদ্ভাসিত প্রাণ আমার সেদিনকার সমস্ত সূর্যকিরণকে সজীব করে তুলল। মনে হলো আমাকে যে প্রকৃতি তার আকাশ দিয়ে বেষ্টন করে রেখেছে সে ওই তরুণীরই অক্লান্ত প্রাণের বিশ্বব্যাপী বিস্তার। পরের স্টেশন পৌঁছতেই খাবারওয়ালাকে ডেকে সে খুব খানিকটা চানামুঠ কিনে নিল আর মেয়েদের সঙ্গে মিলে
ছেলে মানুষের মতো করে কলকল করতে করতে অসংকোচে খেতে লাগলো। আমার প্রকৃতি জাল দিয়ে ঘেরা। আমি কেন সহজে হাসি মুখে মেয়েটির কাছে এই চানা এক মুঠো নিতে পারলাম না? হাত বাড়িয়ে দিয়ে কেন আমার লোভ স্বীকার করতে পারলাম না? এমন সময় সেই জেনারেল সাহেবের একদল সঙ্গী এই স্টেশন থেকে ট্রেনে উঠবার উদ্যোগ করছে। গাড়িতে কোথাও জায়গা নেই। বারবার আমাদের গাড়ির সামনে দিয়ে তারা ঘুরে গেল। মা তো ভয়ে আড়ষ্ট, আমিও মনে মনে শান্তি পাচ্ছিলাম না। গাড়ি ছাড়বার একটু আগে একজন দেশি রেল কর্মচারী নাম লেখা দুখানা টিকিট গাড়ির 2 বেঞ্চের মাথার কাছে লটকে দিয়ে আমাকে বলল, এই দুটো বেঞ্চ আগে থেকে 2 সাহেব রিজার্ভ করেছেন, আপনাদের অন্য গাড়িতে যেতে হবে। আমি তাড়াতাড়ি ব্যস্ত হয়ে উঠে দাঁড়ালাম। না, আমরা গাড়ি ছাড়ব না। ছাড়বেন না? না ছেড়ে উপায় নেই। কিন্তু মেয়েটির ওঠার কোনো লক্ষণ না দেখে সে নেমে গিয়ে ইংরেজ স্টেশন মাস্টারকে ডেকে আনল। তিনি এসে আমাকে বললেন তিনি দুঃখিত, কিন্তু আমাদের উঠতেই হবে। এই কুলি, কুলি, এই কুলি! না, দাঁড়ান। আমি কুলি কুলি করে ডাকতে লাগলাম। মেয়েটি দু চোখে অগ্নিবর্ষণ করে হঠাৎ উঠে দাঁড়ালো। না, আপনি যেতে পারবেন না। যেমন আছেন বসে থাকুন। বলে সে দরজার কাছে দাঁড়িয়ে স্টেশন মাস্টারকে ইংরেজিতে বলল, এ গাড়ি আগে থেকে রিজার্ভ করা? এটা হতেই পারে না, এসব মিথ্যে কথা। বেঞ্চের গায়ে নাম লেখা টিকিট খুলে প্ল্যাটফর্মে ছুঁড়ে ফেলে দিল। এর মধ্যে ইউনিফর্ম পরা এক সাহেব দরজার কাছে এসে দাঁড়িয়েছে। প্রথমে গাড়িতে সে তার জিনিসপত্র তোলবার জন্য আরদালিকে ইশারা করেছিল। পরে মেয়েটির দিকে তাকিয়ে আর তার ভাব দেখে স্টেশন মাস্টারকে আড়ালে নিয়ে গেল। কি কথা হলো জানি না। দেখা গেল গাড়ি ছাড়বার সময় পার হয়ে গেলেও আর একটা কামরা জুড়ে তবে ট্রেন ছাড়ল। মেয়েটি তার দলবল নিয়ে আবার চানামুট খেতে শুরু করল, আর আমি লজ্জায় জানলার বাইরে মুখ বাড়িয়ে প্রকৃতির শোভা দেখতে লাগলাম। কানপুরে গাড়ি এসে থামল। মেয়েটি জিনিসপত্র বেঁধে তৈরি। স্টেশনে একটি হিন্দুস্থানি লোক ছুটে এসে এদের নামাবার উদ্যোগ করতে লাগল। মা তখন আর থাকতে পারলেন না। তোমার নাম কি মা? আমার নাম কল্যাণী। শুনে মা আর আমি দুজনেই চমকে উঠলাম। তোমার বাবা? তিনি এখানকার ডাক্তার। তার নাম শম্ভুনাথ সেন। তারপরেই সবাই নেমে গেল। মামার কথা অমান্য করে মাতৃ আজ্ঞা ঠেলে তারপরে আমি কানপুরে এসেছি। কল্যাণীর বাবা আর কল্যাণীর সঙ্গে দেখা হয়েছে। হাত জোর করেছি, মাথা হেঁট করেছি, শম্ভুনাথ বাবুর হৃদয় গলেছে। কিন্তু কল্যাণী। আমি বিয়ে করব না। কেন? মায়ের বারণ। কি সর্বনাশ! এ পক্ষেও মামা আছে নাকি? তারপরে বুঝলাম মাতৃভূমি আছে। সেই বিয়ে ভাঙার পর থেকে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করেছে। কিন্তু আমি আশা ছাড়তে পারলাম না। সেই সুরটি যে আমার হৃদয়ের মধ্যে আজও বেজে চলেছে, সে যেন কোন ওপারের বাঁশি আমার সংসারের বাইরে থেকে আসলো, সমস্ত সংসারের বাইরে ডাক দিল। আর সেই যে রাত্রির অন্ধকারের মধ্যে আমার কানে এসেছিল, জায়গা আছে, জায়গা আছে। সে আমার চিরজীবনের গানের ধোঁয়া হয়ে রইল। তখন আমার বয়স ছিল 23, আর এখন হয়েছে 27। এখনো আশা ছাড়িনি, কিন্তু মামাকে ছেড়েছি। নিতান্ত এক ছেলে বলে মা আমাকে ছাড়তে পারেননি। তোমরা মনে করছো আমি বিয়ের আশা করি? না,
কোনো কালেই না। আমার মনে আছে কেবল সেই এক রাত্রির অজানা কণ্ঠের মধুর সুরের আশা। জায়গা আছে, নিশ্চয়ই আছে, নইলে দাঁড়াবো কোথায়? তাই বছরের পর বছর যায়, আমি এইখানেই আছি। দেখা হয়, সেই কণ্ঠ শুনি, যখন সুবিধা পাই কিছু তার কাজ করে দিই, আর মন বলে এই তো জায়গা পেয়েছি। ওগো অপরিচিতা, তোমার পরিচয়ের শেষ হলো না, শেষ হবে না, কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পেয়েছি। শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অপরিচিতা। প্রযোজনা শান্তনু চ্যাটার্জি। গল্প পাঠে ও শ্যাকরার চরিত্রে অনুজয় চট্টোপাধ্যায়। সূত্রধার বিনু দাদা ও শম্ভুবাবুর চরিত্রে দেবব্রত ব্যানার্জি। রেলওয়ে কর্মচারী ও মামার চরিত্রে জয়দীপ সেন। মা ও কল্যাণী শ্রমণা রায়চৌধুরী। শব্দগ্রহণ সুরজিৎ গাঙ্গুলি। আবহ ও শব্দ নিয়ন্ত্রণ গোপাল দাস। পোস্টার অলিপা দে পাল। হরিশের চরিত্রে গল্পের অডিও রূপান্তর ও সমগ্র পরিচালনায় সৌভিক সাহা। গল্পের কাহিনী এবং সমস্ত চরিত্র লেখকের কল্পনাপ্রসূত। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। এই অডিও পরিবেশনা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। এর উদ্দেশ্য কোনোভাবেই কোনো জাতি, রাষ্ট্র, ব্যক্তি, জাত বা ধর্মকে আঘাত করা নয়। গল্পে পণ প্রথার উল্লেখ থাকলেও এই কুপ্রথা কোনোভাবেই আমরা সমর্থন করি না। পণ প্রথা এখন আইনত দণ্ডনীয় অপরাধ। মদ্যপান, ধূমপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এমন আরও অনেক গল্প আছে আমাদের কাছে। শুনতে থাকুন, সঙ্গে থাকুন।